আমি লম্বা সময় নিয়ে কথা বলে আপনাদের ভারাক্রান্ত করব না। এখানে যারা বসে চেয়ারে আমার কথা শুনছেন কিংবা মাইকে যারা আমাদের দূরে কথা যাচ্ছে, তাদের কাছে বিনয়ের সহিত আমি বলবো, আপনারা আগরতলা শহর এবং সন্নিহিত এলাকার মানুষ। আগরতলা শহর গোটা ত্রিপুরা রাজ্যের রাজধানী। এই এলাকায় সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের চোখের সামনে খবরের কাগজ, এই এলাকার ঘরে ঘরে কেবল চ্যানেল, সর্বোপরি আপনাদের হাতের মুঠোর মধ্যে একটা মোবাইল। এই মোবাইলের দৌলতে গোটা বিশ্ব আজকে হাতের মধ্যে বন্দী। স্বাভাবিকভাবেই আমি যে বক্তৃতা করব, কথা বলবো, আপনাদের হৃদয়ের সঙ্গে আপনাদের মনের সঙ্গে যদি না মিলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে হাতের তালুর বন্দির মোবাইলটা, এই মোবাইলের মধ্যে গোটা রাজ্য, গোটা দেশ আজকে আপনাদের চোখের সামনে। আমি সব জায়গায় আপনারা পরিচয় দিচ্ছিলেন আমাকে প্রাক্তন ছাত্র এবং যুব সংগঠনের বন্ধু হিসাবে। আপনাদের কাছে বলতে দ্বিধা নেই, এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিওএফ এর একজন প্রাক্তন হিসাবে আজকে 2024 সালেও পরিচয় দিতে সবচেয়ে বেশি গর্ববোধ করি। এই কারণে, কারণ গোটা ভারতবর্ষে সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবি যেই সংগঠন দেয় তার নাম হচ্ছে এসএফআই, তার নাম হচ্ছে ডিওয়াইএফআই। গোটা ভারতবর্ষে আর কোন ছাত্র সংগঠন আপনি দেখাতে পারবেন না, কোন রাজ্যের মধ্যে এরকম ছাত্র সংগঠন, যুব সংগঠন দেখাতে পারবেন না যারা সবার জন্য শিক্ষার দাবি তোলে, যারা সবার জন্য কাজের দাবি তোলে। তাই আমি আপনাদের আলোচনার শুরুতে আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, বক্তৃতা আমি কি বললাম এটা বড় কথা না, নবারুণ কি বলল এটাও বড় কথা না, ওই আমাদের সুজিত কি বলল এটাও বড় কথা না, আমাদের কুমুদ পলাশ কি বলল এটাও বড় কথা না। বড় কথা হচ্ছে, আমি সব জায়গায় বলি, এটা হচ্ছে আপনার জীবনের অভিজ্ঞতা। মানুষের জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। 18 সালের পর 2024 সাল, একদিকে 6 বছরের অভিজ্ঞতা, আর আমাদের রাজ্যে 1978 সাল থেকে 18 সালের মার্চ মাসের আগে পর্যন্ত মাঝে 5 বছর বাদ দিলে ওই বামফ্রন্ট সরকারের অভিজ্ঞতা আপনাদের চোখের সামনে। আমি দীর্ঘ বামফ্রন্ট সরকারের অভিজ্ঞতা আপনাদের কাছে যেমন শেয়ার করব না, আবার 6 বছরের বিজেপির শাসনের অভিজ্ঞতাও আপনাদের কাছে শেয়ার করব না। আপনাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে এটা চোখের সামনে জল করছে। এই অভিজ্ঞতাই হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বড় শিক্ষক। এই অভিজ্ঞতার নিরিখেই মানুষ শিক্ষা নেয়, এই অভিজ্ঞতার নিরিখেই মানুষ ওই ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঠিক করে। এখানে আপনারা আছেন, 3টা দাবি নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন। কি দাবি? না, আমাদের রাজ্যে, ভারতবর্ষ কিন্তু বলেননি, ত্রিপুরার ডিওয়াইএফআই, ত্রিপুরার এসএফআই, ত্রিপুরার টিএসইউ, ত্রিপুরার টিওএফ দাবি তুলেছেন আমাদের রাজ্যের মধ্যে যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো পূরণ করার ব্যবস্থা করুন। আপনারা কি দাবি করেছেন? যে না, রিটায়ারমেন্ট করলে পরে আমাদের সরকারি যে নিয়ম, সেই সরকারি নিয়মে রিটায়ারমেন্ট করার পর তাদেরকে রিটায়ারমেন্ট দেওয়ার পর যে শূন্য পদগুলো তৈরি হয়, সেই শূন্য পদগুলোতে আউটসোর্সিং করে প্রাইভেটাইজেশনের মাধ্যমে কন্ট্রাকচুয়াল চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া চলবে না, রেগুলার ইন্টারভিউর মাধ্যমে চাকরির ব্যবস্থা করুন। আপনারা কি বলছেন? আপনারা বলছেন ওই আমাদের রাজ্যে 18 সালের পর বিজেপি, আইপিএফটি জোট সরকার, এখন সঙ্গে তীব্রমতা যোগ হয়েছে, তাদের ত্রিদলীয় যে সরকার, এই সরকার কখনো বিজ্ঞাপন, কখনো হোর্ডিং, কখনো ফ্লেক্সের মাধ্যমে ইন্টারভিউর যে প্রক্রিয়া, সেই ইন্টারভিউর প্রক্রিয়ায় চলমান যে চাকরিগুলো, এগুলোর সাথে প্রতারণা না করে এই শূন্য পদগুলো পূরণ করার ব্যবস্থা করুন। কি অন্যায় দাবি আপনারা করেছেন বলুন তো? কি অন্যায় দাবি? আমি যে কথা বলছি, আমার বিশ্বাস, আমার কথা এখানে যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন তারাও শুনছেন, যুব মোর্চার বন্ধুরাও শুনছেন, আমার পেছনেই, মঞ্চের পেছনেও ওই এখানে বিরোধী দলের অনেক বন্ধুরা আছেন যারা মঞ্চ করে এখানে বসেন, মাথার উপর ওই সেখানে তাঁবু টাঙিয়ে তারা সেখানে গাড়ির ব্যবসা করেন। অন্যায় কিছু না। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত আবেদন করছি, বলুন তো
আমরা যেই দাবিগুলো করেছি, আমাদের নবারণরা যেই দাবিগুলো করে গোটা রাজ্য দাবিয়ে বেড়াচ্ছে, এই কথাগুলোই তো 2016 সালে 17 সালে আপনাদের নেতা, তৎকালীন নেতারা এই রাজ্যের মধ্যে ঘুরে বলেছেন। এখনো মোবাইল চালান না? আমি তো বক্তৃতা করছি, আপনাদের মোবাইলের মধ্যে, গ্যালারির মধ্যে যদি একটু ঘাটেন, ওই আপনাদের তৎকালীন নেতা, আমি নাম বলবো না, মহারাষ্ট্র থেকে এসেছিলেন এই ভদ্রলোক, ওই বলেছিল মিস কল দিলে রাজ্যে বেকার যুবকদের চাকরি হব। আমি নাম বলবো? জানেন না আপনারা? 50,000-এর চাকরির গল্পের কথা আমার ছাত্র যুব নেতারা বলছিলেন। 50,000 চাকরি বছরে নাকি তারা ওই 50,000-এর চাকরি ব্যবস্থা করবে। বামফ্রন্ট সরকার নাকি চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না। বামফ্রন্ট সরকার নাকি শূন্য পদ ফেলে রেখেছে। এই রাজ্যে নাকি লক্ষ লক্ষ শূন্য পদ, যদি তারা সরকারে আসে এই শূন্য পদগুলো পূরণ করবে। এ রাজ্যের বেকার যুবকরা কেউ কেউ তাদের কথা বিশ্বাস করেছে, যুব মোর্চার বন্ধুরাও কেউ কেউ তাদের কথা বিশ্বাস করেছে। আপনারা লক্ষ্য করবেন, আজকে যুব মোর্চার বন্ধুরাই কেউ কেউ, আপনারা যখন রাস্তায় নেমে এই সভা করছেন, আপনারা যখন ডিএম এর কাছে ডেপুটেশনে যাচ্ছেন, আপনারা যখন উদয়পুরে মিছিল করছেন, আপনারা যখন শান্তির বাজারে মিছিল করছেন, এই যুব মোর্চার বন্ধুরা সোশ্যাল মিডিয়া লাইভে এসে চোখের জল ফেলছে। এই যুব মোর্চার বন্ধুরা ওই স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকের মধ্যে এসে, আর ভাল লাগছে না। অনেক স্বপ্ন নিয়ে 2018 সালে বিপ্লব বাবুর সরকার তৈরি করেছিলাম। 4 বছরের মাথায় বিপ্লব বাবুকে বাদ দিয়ে মানিক বাবুর সরকার, আর পারছি না। এই সরকারটাকে এনে ভুল করেছিলাম। কারা বলছে? না ডিওয়াইএফআই এর বন্ধু না, এসএফআই এর বন্ধু না, টিএসইউর বন্ধু না, টিওয়াইএফ এর বন্ধু না, লাল ঝান্ডা করেন এরম বন্ধু না, যুব মোর্চার বন্ধু। তাদের যে ফেসবুক প্রোফাইলের ছবি, এই ছবিতে এখনো সুনীল দেওধরের ছবি জলজল করছে। তাদের যে ফেসবুক প্রোফাইলের ছবি, তাতে এখনো ভারত মাতার ছবি জলজল করছে। কারুর প্রোফাইলের মধ্যে এখনো মানিক সাহার ছবি জলজল করছে। তারা চোখের জল ফেলছে। আর ভাল লাগছে না, আর পারছি না। এটার নাম হচ্ছে জীবনের অভিজ্ঞতা, এটার নাম হচ্ছে জীবনের অভিজ্ঞতা। আমি আলোচনার শুরুতে আপনাদের বলছিলাম, এই জীবনের অভিজ্ঞতার নিরিখেই কিন্তু মানুষ শিক্ষা নেয়, মানুষ সিদ্ধান্ত নেয়। মানুষ যখন জীবনের অভিজ্ঞতায় 6 বছরের মধ্যে বুঝেছে বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকারের মধ্যে পার্থক্য, মানুষ যখন 6 বছরের মধ্যে বুঝেছে বিপ্লব বাবু মানিক বাবুর সাথে ওই মানিক সরকারের পার্থক্য, তখন রাজ্যের মধ্যে মানুষ যখন পার্থক্য বুঝতে শুরু করেছে, নতুন সন্ত্রাস রাজ্যের মধ্যে আমদানি হয়েছে। আপনাকে কথা বলতে দেবে না, আপনাকে সভা করতে দেবে না, আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেবে না, আপনি আপনার নিজের স্লোগান দিতে পারবেন না, আপনি পাড়ার মধ্যে ডিওয়াইএফ এর পতাকা লাগাতে পারবেন না, আপনি পাড়ার মধ্যে লাল ঝান্ডা তুলতে পারবেন না। আমি আপনাদের বলবো, এখানে যারা বসে আছেন, ভুললে হবে কদিন আগের কথা। আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভদ্রলোকের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমাদের প্রতিবেশী গণরাজ চমুনিতেই বাড়ি, এ রাজ্যের প্রাচীন অভিভাবক। আমি জিজ্ঞেস করি, উপনির্বাচনে, যেই নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গদি টিকিয়েছিলেন, এই উপনির্বাচনে এই তুলসীবতী স্কুলের ঘটনা আপনাদের মনে আছে? এখানে এই যে বুথ কেন্দ্র হয়েছিল, আগরতলা শহরের মানুষ ভোট দিতে পেরেছে, কাছারিপট্টির মানুষ ভোট দিতে পেরেছে, কামানচমনির মানুষ ভোট দিতে পেরেছে। এই তুলসীবতী স্কুলের লাইনের মধ্যে শান্তির বাজারের যুবক, তুলসীবতী স্কুলের ভোটের লাইনের মধ্যে বেলুনিয়ার যুবক, তুলসীবতী স্কুলের ভোটের লাইনের মধ্যে বিশালগড়ের যুবক। কি তাদের পরিচয়? না তারা যুব মোর্চার, না কি তাদের পরিচয়? বিজেপির ওই এলাকার মাতব্বর মানিক শাহকে ভোট দেওয়ার জন্য তুলসীবতীর বুথ সেন্টারে দাঁড়িয়েছে। অনেকে ভাববেন ওই চাকরির মিটিং এর মধ্যে আমি এই কথা বলছি কেন? বলছি এই কারণে বন্ধু, বেকার যুবকরা যখন খুবে ফুঁসছেন, বেকার যুবকরা যখন রাগে রাস্তায় নামতে চাইছেন,
বেকার যুবকরা যখন কাঁধে ঝান্ডা নিয়ে ওই সরকারকে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য সেক্রেটারিয়েটের দিকে মিছিল করার জন্য এগুতে চাইছেন, 10,323-এর ওই চাকরি প্রার্থী আমাদের সম্মানিত শিক্ষকরা প্যারাডাইজ চমনিতে যখন ধর্নায় বসেছেন, ভয়ে কাঁপছে থরথর করে বিজেপির সরকার, ভয়ে কাঁপছে বিজেপির তৎকালীন এই এখনকার নেতারা। এই ভয় থেকে তারা মানুষের টুটি চেপে ধরতে চাইছে। একটাই রাস্তা, গণতন্ত্র নিধন করো। গণতন্ত্রে মানুষের কথা বলার যে অধিকার, এই অধিকার আটকে দাও। গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব ভোটাধিকার, সেই ভোটাধিকার হরণ করো। গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব সত্য কথা বলো, এই সত্য কথাকে মুছে দাও। মিথ্যার ফুলজুরি আমদানি করো, প্রচার আমদানি করো, মিথ্যা কথার মধ্য দিয়ে ফ্ল্যাশ লাগাও, লাইট লাগাও, আগরতলা শহরকে রাঙিয়ে দাও। যুব মোর্চার বন্ধুদের হাতে মুড়ে মুড়ে গণেশ পূজার পারমিশন দাও। গণেশ পূজার বিরোধী না, অন্যভাবে নেবেন না। যুব মোর্চার বন্ধুদের হাতে শনি পূজার পারমিশন দাও। যুব মোর্চার বন্ধুদের হাতে বিশ্বকর্মা পূজার পারমিশন দাও। ওই পূজার নামে রসিদ নিয়ে পাড়ায় পাড়ায় হুজ্জুতি, পুজোর নামে রসিদ নিয়ে ওই পাড়ায় পাড়ায় সজ্জন মানুষদেরকে পকেট থেকে টাকা ছিনতাই। আমি একটি কথা বানিয়ে বলছি না, ওই যারা ফেসবুক ফলো করেন, সোশ্যাল মিডিয়া ফলো করেন, তারা দেখবেন গোটা রাজ্যের রাহাজানি চলছে। গোটা রাজ্যের মধ্যে নানান কায়দায় মাফিয়াদের অত্যাচার চলছে। এটা মনে করেন যদি এমনিতে এমনিতে হচ্ছে। নবারুণ বলছিল আজকে রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী রাজ্য শাসন করতে পারছেন না, ডিজি শাসন করতে পারছেন না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নাম বলবো না। পুলিশ অফিসারদের ডেপুটেশনে গিয়েছি, বড় পুলিশ অফিসার ডেপুটেশনে গেছি, ডেপুটেশন দিয়ে যখন বেরিয়ে আসছি বলছে সাহেব একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান। কানে কানে বলছে আমাদের কিছু করার নেই, নির্দেশ আছে, ধরা যাবে না। তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, লুটে পুটে খাও, এলাকা দখল করো, নৈরাজ্য তৈরি করো, পয়সা কামাও, লুটে নাও, চাকরি হবে না, চাকরি দেওয়া যাবে না। প্ল্যান করে পরিকল্পনা করে গোটা রাজ্যের মধ্যে আজকে এই পরিবেশ তৈরি করা হয়েছে। অনেকে ভাববেন আমি বোধহয় নিজের জীবনের কথা বলছি। না বন্ধু, নিজের জীবনের কথা বলছি না। আজকে রাজ্যের যে সরকারটা বিজেপির নেতৃত্বে ত্রিদলীয় সরকার, আইপিএফটির একজন মন্ত্রী সাহেব আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, আপনারা নাম জানেন কিনা আমি জানি না, এই সময়ে যুক্ত হয়েছে। ওই আপনারা যাকে ওই বুবাগরা বলে সম্বোধন করে হিন্দিতে বক্তৃতা দিয়েছেন ভদ্রলোককে শোনাবার জন্য, তারও দুজন মন্ত্রী আছে। যদিও মন্ত্রীরা সাংবাদিকদের কাছে বলছেন আমরা নামে মন্ত্রী, কামে মন্ত্রী না, আমরার কোনো পাওয়ার নাই। এই মন্ত্রিসভায় একজন ওই মন্ত্রী আছে, উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগে ছিলেন বিপ্লব দেব, এখন হচ্ছেন মানিক সাহা। মানিক সাহার হাতে কটা দপ্তর আমার ঠিক জানা নাই, এটা আমাদের আলোচনার বিষয় না। কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষের একজন নাগরিক হিসাবে আমরা কি জানতে পারি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কটা দপ্তর? একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী রাতে শ্রম দপ্তর, একজন মুখ্যমন্ত্রী রাতে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রীর আর কাজ নাই? আমি জিজ্ঞেস করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের শ্রম দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, আইন শৃঙ্খলা ভালো চলতে পারে? আমি জিজ্ঞেস করি বিজেপি দলের অন্য মন্ত্রীরা যারা আছেন, অন্য নেতারা যারা আছেন, আপনারা কি একবার জিজ্ঞেস করেন না যে আপনি রাবণের মতো কি আপনার 10টা মাথা নাকি? আপনি এতগুলো মন্ত্রিসভার দায়িত্ব কি করে চালান? এতগুলো দপ্তর কি করে চালান? একজন মানুষের পক্ষে এতগুলো দপ্তর চালানো সম্ভব? আমি আপনাদের কাছে বিনয়ের সহিত জিজ্ঞেস করতে চাই। কথা প্রসঙ্গে আপনাদের বললাম এই নিয়ে আমাদের টিপ্পণীর কোনো প্রয়োজন নেই, কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষ
জানতে চাইছে এটা কোন সরকার চলছে। একজনই মন্ত্রী আর বাকিরা সবাই ওই মন্ত্রীর পেছনে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য ওই তিপ্রামতার মন্ত্রীরা সাংবাদিকদের ডেকে বলছেন আমরার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, এই ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের অন্য ডিপার্টমেন্ট না দেয় আমরা মন্ত্রিসভায় থাকবো না। আমি এই নিয়ে কথা বলবো না, তিপ্রামথা নিয়ে কথা বলার আমার প্রয়োজনও নেই, দায়িত্ব নেই। আমি যেই কথা বলার জন্য আপনাদের মাইকের সামনে দাঁড়িয়েছি। বন্ধুরা, এখানে যারা আছেন, আমি আলোচনার শুরুতে বলেছি আগরতলা শহরের সজ্জন মানুষ আপনারা বুঝেন না, জানেন না এমন কোনো বিষয় নেই। বক্তৃতা করে আমাকে নবারণকে আপনাদেরকে শেখাতে হবে এই অধ্যত্ত অহংকার অন্তত আমাদের দিক থেকে নেই। আমাদের ভারতবর্ষের একটা সরকার আছে না, নরেন্দ্র মোদীর সরকার। এখন অবশ্য বেশি নরেন্দ্র মোদীর সরকার শোনা যায় না। আমি আপনাদের জিজ্ঞেস করি, এখন বেশি নরেন্দ্র মোদীর সরকার শুনবেন না। ওই 18 এই সরকার আসার আগে, ওই এখন যে কোয়ালিশন সরকার হয়েছে দিল্লিতে, তার আগে তারা বেশি নরেন্দ্র মোদীর সরকার বলতো। এখন তো দুটো ক্র্যাশ আছে, একদিকে বিহারের ভদ্রলোক, আরেকদিকে অন্ধ্রপ্রদেশের ভদ্রলোক চন্দ্রবাবু নাইডু। আমি এই নিয়ে টিপ্পণী করব না। এই যে দিল্লির সরকার এবং আমাদের রাজ্যের সরকার, আমরা বামপন্থীরা, আপনারা আমাকে পরিচয় দিয়েছেন প্রাক্তন ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের নেতা হিসাবে। আমি যখন ছাত্র যুব আন্দোলন করি, আমার সাথে তখন ছাত্র আন্দোলন করত নবারুণরা, তখন ওই সন্দীপনরা ছাত্র আন্দোলনে প্রবেশ করছে, নবারুণরা ছাত্র আর পলাশরা ছাত্র আন্দোলন করে যুব আন্দোলনে এন্ট্রি নেবে। আমরা সেদিন গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে বলতাম, আপনাদের মনে থাকবে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে আমরা সভা করেছিলাম, আমরা সপ্তম অষ্টম বামফ্রন্ট সরকার চাই। কেন আমরা সেদিন অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম? আমরা অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম। ডিওয়াইএফআই এসএফআই সেদিন মানুষের কাছে আমরা পরিষ্কার করেছিলাম যে আমাদের দিল্লির মধ্যে যে বিজেপির সরকার, এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। এই সরকারের নীতিটাই হচ্ছে কর্মসংস্থানের গ্যারান্টি করব না, কর্মসংস্থানের রাস্তা সব বন্ধ করে দেব, চাকরি বলে কোনো শব্দ থাকবে না। আপনাদের জানার জন্য বলছি, একটা কথাও বানিয়ে বলছি না। আমরা বলেছিলাম সেদিন, যদি এই বিজেপিকে ত্রিপুরা রাজ্যে ডেকে আনেন তাহলে ত্রিপুরা রাজ্য একই অবস্থা হবে, ত্রিপুরা রাজ্য চাকরির দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে থাকবে আমরা আস্তাবল ময়দানে ঐতিহাসিক যুব জমায়েত থেকে ঘোষণা দিয়েছিলাম, রাজ্যে যদি বামফ্রন্ট সরকার তৈরি হয় তাহলে চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও চাকরি দেওয়া হবে। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী বাদল চৌধুরী, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী ভানুলাল সাহারা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, আমরা যদি সরকারে থাকি কিংবা আমরা যদি সরকারে আসি এ রাজ্যে চাকরি দেওয়া বন্ধ হবে না। সবাইকে আমরা চাকরি দিতে পারবো না, কিন্তু অল্প হলেও আমরা চাকরি দেব। প্রতি মঙ্গলবারের ক্যাবিনেট মিটিং এ আপনাদের মনে থাকবে, একটা দুটো তিনটে চারটে 11টা থেকে শুরু করে 500 700 ওই চাকরির পোস্ট সেখানে স্যাংশন হতো, পত্রিকার মধ্যে বিজ্ঞাপন বেরোতো। এটা হচ্ছে সরকারের নীতির প্রশ্ন। আর আজকে যে বিজেপির সরকারটা, আপনারা ডাবল ইঞ্জিন বলুন আর ট্রিপল ইঞ্জিন বলুন, তাদের নীতি হচ্ছে চাকরি দেব না, চাকরির রাস্তা বন্ধ করে দেব। ওই সমস্ত ভারতবর্ষের দায়িত্বটা কর্পোরেটদের হাতে তুলে দেব, বেসরকারি হাতে তুলে দেব, মালিকদের হাতে তুলে দেব, কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দেব। বন্ধুরা যারা আছেন, আমার কথা যারা শুনছেন, এই যে থিওরিটা, এই থিওরিটা যদি বুঝতে না পারেন তাহলে গন্ডগোল হয়ে যাবে বন্ধু। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী না মানিক শাহ মুখ্যমন্ত্রী, এটা বড় কথা না। প্রতিমা দেবী এমপি না রেবতী ত্রিপুরা এমপি, এটা বড় কথা না। ওই রাজীব ভট্টাচার্য এমপি না রতনলাল মন্ত্রী, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের রাজ্যের চুনোপুটি মন্ত্রী, আমাদের রাজ্যের কর্পোরেশনের চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের প্রধান, একই নীতি তারা। চাকরি আমরা দেব না, শিক্ষা সংকুচিত হবে, কর্মসংস্থান সংকুচিত হবে, শিক্ষা হবে প্রাইভেট, চাকরি হবে প্রাইভেট।
প্রাইভেট সরকারি দপ্তরে নিয়োগ হবে না, সরকারি স্কুলে ছাত্ররা পড়তে পারবে না। আমরা এসএফআই ডিওয়াইএফআই জন্মলগ্ন থেকে যেই দাবি করে আসছি, সবার জন্য চাকরি চাই, সবার জন্য শিক্ষা চাই, এই দাবির ওই থিওরিটিক্যালি বিরোধিতা যারা করে তারা হচ্ছে বিজেপি। এই কারণেই আমরা বিজেপির বিরুদ্ধে। না বন্ধু, উজ্জয়িত চকে দাঁড়িয়ে আমরা বিজেপি সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা করার জন্য সভা করছি না। আমাদের এই মঞ্চের পেছনে বিজেপির কোনো সমর্থক বন্ধু যারা আমাদের কথা শুনছেন, তাদের সাথে আমাদের কোনো সীমানার লড়াই নেই। যুব কংগ্রেসের যেই বন্ধুরা ওই রবীন্দ্র ভবনের সামনে 7 দিন লাগিয়ে গণেশ পূজা করেছেন, তারাও কেউ আমাদের শত্রু না, তারা আমাদের ঘরের ভাই, তারা আমাদের ঘরের বন্ধু, তারা আমাদের প্রতিবেশী। তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনাদের সরকার যে এই নীতি গ্রহণ করেছে, চাকরি দেব না, চাকরির রাস্তা বন্ধ করে দেব, শিক্ষার রাস্তা বন্ধ করে দেব, এই নিয়ে আপনারা কথা বলবেন না? এই নিয়ে আপনারা জিহাদ ঘোষণা করবেন না? এই নিয়ে আপনারা রাস্তায় নামবেন না? এই নিয়ে আপনারা রাস্তায় নেমে মিছিল করবেন না? আমি তো যুব মোর্চার বন্ধুদের কাছে আবেদন করতে চাই, নবারণরা, পলাশরা আছে, সন্দীপনরা, সুজিতরা আছে, তাদেরকে সামনে রেখে আমি বিজেপির যুব মোর্চার বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। বিজেপির যুব মোর্চারা যদি বেকার যুবকদের পক্ষে থাকেন, রাজ্যের ছাত্রদের পক্ষে থাকেন, যুব মোর্চার বন্ধুরা পতাকা ফেলে দিয়ে রাস্তায় নামুন না। আমরা চাকরি চাই, শূন্য পদগুলো পূরণ করতে হবে, স্কুলে শিক্ষক দিতে হবে, রেলের শূন্য পদগুলো পূরণ করতে হবে, ওএনজিসির শূন্য পদগুলো পূরণ করতে হবে, আমাদের ব্যাংকের শূন্য পদগুলো পূরণ করতে হবে। আমি কথা দিতে চাই, ডিওয়াইএফ এর এসএফআই এর সাথে আমরা আলোচনা না করে আপনাদের কথা দিতে চাই, যুব মোর্চার বন্ধুরা যদি শূন্য পদ পূরণ করার জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিতে পারেন, আমরা আপনাদের লাইনকে বড় করতে সাহায্য করব, আমরা আপনাদেরকে সাহায্য করব। হিম্মত নাই, যুব মোর্চার বন্ধুদের হিম্মত নাই বিজেপির বিরুদ্ধে কথা বলবে। কি চলছে রাজ্যের মধ্যে, কি চলছে দেশের মধ্যে? একমাত্র রেল দপ্তর শুনলে অবাক হবেন, 5.5 লক্ষের উপর শূন্য পদ। আমাদের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ। আমাদের গর্বের ওএনজিসির মধ্যে দিন কথা হচ্ছিল, ওখানে একজন চাকরি করে ইউনিয়ন লিডার। আপনারা অবাক হবেন, এই ওএনজিসির মধ্যে এই মুহূর্তে আমাদের প্রায় 1 লক্ষের কাছাকাছি শূন্য পদ গোটা দেশের মধ্যে। দেশের বিজেপি সরকার বিজ্ঞাপনও করছে না, চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না। ওই আমাদের রাজ্যের সরকারের অবস্থা তো আরো খারাপ। নরেন্দ্র মোদী যেই সুরে কথা বলছে, আমাদের রাজ্যের সরকার আরো বেশি এগিয়ে কথা বলছে। চাকরি দূরের কথা, ওই চাকরি দেওয়ার যে রাস্তাটা এটাকেই বন্ধ করে দিচ্ছে। শূন্য পদ বেরোলে অবলুপ্তি হয়ে যাচ্ছে, প্রাইভেট কোম্পানি ডেকে আনছে। নবারুণ বলছিল, আমি একই কথার পুনরাবৃত্তি করব না। আপনারা মনে করে দেখুন তো, সন্ধ্যা ঘনিয়েছে, আমি কথা লম্বা করব না। এখানে এসএফআই এর ডিওয়াইএফ এর বন্ধুরা আছেন, আমরা গেছিলাম না ভুতুরিয়া টিএনজিসির হেডকোয়ার্টারের সামনে, ওখানকার অফিসারের সাথে আমরা মিলিত হয়েছিলাম না? আমরা হাত জোর করে বলেছিলাম না এই প্রাইভেট কোম্পানিটাকে রাজ্যে ডেকে আনবেন না? এই প্রাইভেট কোম্পানিটা আমাদের রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। এই প্রাইভেট সংস্থা উদ্দেশ্যই হচ্ছে মুনাফা লুণ্ঠন করা, আমাদের রাজ্যটাকে লুটে নেওয়া, আমাদের রাজ্যের বেকার যুবকদের মাথায় লাঠি মারা। কদিন আগের কথা বলুন তো, আমরা যেদিন ভুতুরিয়ার সামনে আজকে যেভাবে চেয়ার বিছিয়ে সভা করছি, এই গণ অবস্থানে কথা বলছিলাম, কেউ কেউ সেদিন আমাদের দেখে ব্যঙ্গ হেসেছিল, মুস্কি এসেছিল। এই ছেলেগুলোর কোনো কাজ নেই, তারা লাল ঝান্ডার দালাল, লাল ঝান্ডার হয়ে কথা বলে। আমরা বোধহয় আবার বামফ্রন্ট সরকারকে আনার জন্য সেদিন ডেপুটেশনে গিয়েছিলাম। আমরা সেদিন বলেছিলাম যে না, আমরা বামফ্রন্ট সরকারকে আনার জন্য ভুতুরিয়ার সামনে আসিনি। আমরা ওখানকার টিএনজিসিএল এর কর্তৃপক্ষকে, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে দাবি করেছিলাম এই কোম্পানিটাকে আমাদের রাজ্যে ডেকে আনবেন না। আজকে আমাদের কথা অক্ষরে অক্ষরে ফলেছে না? আমি আপনাদের জিজ্ঞেস করি, রাজ্য থেকে গুটিয়ে চলে যাচ্ছে কয়েক হাজার বেকার যুবক, আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে।
এই হচ্ছে বিজেপি সরকারের নীতি। আমাদের রাজ্যের মধ্যে আপনারা লক্ষ্য করছেন কয়েকশো স্কুল, প্রায় 1000-এর উপর, সন্দীপনরা বলতে পারবে একজাক্ট সংখ্যা, স্কুল বন্ধ করে দিয়েছে। আমাদের নবারুণরা যে দাবি করছে ডিএম এর কাছে, আমাদের পলাশরা যে চিফ সেক্রেটারির কাছে যাবে, ওই যে 30 তারিখ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দেবে, আমি জিজ্ঞেস করি বিজেপির বন্ধুদেরকে, আমাদের রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে কর্তাবক্তিদের, আপনারা তো চাকরি দেওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দিচ্ছেন। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারকে গালবন্ধ করা ছাড়া এই রাজ্যের বিজেপি নেতাদের কোনো কাজ নেই। আমি দেখলাম আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তৃতা করতে গিয়েই বলছেন বামফ্রন্ট সরকার নাকি আমাদের রাজ্যে গত 25 বছরে 30 বছরে কিছু করেনি। আমি জিজ্ঞেস করি স্কুল বন্ধ করে দিয়ে চাকরির গ্যারান্টি হবে? স্কুল যদি না হয় শিক্ষকের পোস্ট কোত্থেকে স্যাংশন হবে? স্কুলের মধ্যে করণিক কোত্থেকে স্যাংশন হবে? স্কুল যদি বন্ধ হয়ে যায় স্কুলের মধ্যে 4র্থ শ্রেণীর কর্মচারী কোত্থেকে স্যাংশন হবে? ব্লক যদি তৈরি না হয় ব্লকের মধ্যে কর্মচারী আপনি কিভাবে রিক্রুট করবেন? আপনি যদি মহকুমা না বাড়ান, আপনি যদি জেলা না বাড়ান, আপনি যদি থানা না বাড়ান, আপনি যদি আউটপোস্ট না বাড়ান, আপনি যদি তহসিল অফিস না বাড়ান, আপনি যদি রাস্তাঘাট না বাড়ান, আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয় না বাড়ান, কোথায় চাকরি দেবেন বলুন তো? আমি আপনাদের জিজ্ঞেস করি কোথায় চাকরি দেবে আমাদের রাজ্যের মধ্যে? বিজেপি সরকার নতুন করে করা দূরে থাক, বামফ্রন্ট সরকার যেটা করে গেছে সেটাই বন্ধ করে দিচ্ছে। স্কুল বন্ধ করে দাও, তহসিল অফিস বন্ধ করে দাও, থানা বন্ধ করে দাও, ব্লক বন্ধ করে দাও, পারলে মহকুমা অফিস জেলা অফিস বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আর চাকরির রাস্তা বন্ধ করো। ওই কেউ যদি চাকরির থেকে রিটায়ারমেন্ট হয় সেই রাস্তা ওই পোস্টটাকে অ্যাবলিশ করে প্রাইভেট কন্ট্রাকচুয়াল একজনকে নিয়োগ করে দাও। এ হচ্ছে আমাদের রাজ্যের সরকারের নীতি। মানবেন আপনারা? এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই বন্ধুদের কাছে বলবো, আমরা ব্যক্তি বিশ্বাস করি না। আমার বলতে কোনো দ্বিধা নেই। সোশ্যাল মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমার কথা রেকর্ড করছেন, আমার বলতে কোনো রাগ ঢাক নেই, গুড়গুড় নেই। এখানে ডিওয়াইএফআই এর বন্ধুরা আছেন। আমার মনে আছে ওই 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ডিওয়াইএফআই এসএফআই রবীন্দ্র ভবনের সামনে আস্থা বলে, গন্ডাছড়ায়, কাঞ্চনপুরে, উদয়পুরে, বিলুনিয়ায়, সাবরুমে, তেলিয়ামুড়া, খোয়াইয়ে সভা করেছিলাম। সভা করে বলেছিলাম আমরা রাজ্যে বামফ্রন্ট সরকার চাই বেকার যুবকদের রাস্তাকে পরিষ্কার করার জন্য। আমরা রাজ্যে বামফ্রন্ট সরকার চাই ছাত্রদের শিক্ষার অধিকারকে গ্যারান্টি করার জন্য। মানিক সরকারকে আরেকবার মুখ্যমন্ত্রী করার জন্য না, আমাদের কোনো বিধায়ককে মন্ত্রী করার জন্য না, আমাদের কোনো বিধায়ককে কোনো মন্ত্রী পদে ওই উন্নতি করার জন্য না। আমরা সেদিন বামফ্রন্ট সরকার চেয়েছিলাম এ রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, বেকার যুবকদের চাকরির গ্যারান্টি করার জন্য। আমরা পরিষ্কার বলেছিলাম সবাইকে আমরা চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরির রাস্তা বন্ধ হবে না। আজকে বিজেপি যেই রাস্তাটা করছে, চাকরির রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করি বিজেপির বন্ধুরা যারা বাজার গরম করছেন, কদিন আগে দেখছিলাম যুব মোর্চার বন্ধুরাও এই উজ্জয়ন্ত চকে সভা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সরকারকে। কেন ধন্যবাদ জানাচ্ছেন একবার মাইকের সামনে বলতে পারবেন? বিজেপির যুব মোর্চার বন্ধুরা এই সরকারটাকে কেন ধন্যবাদ জানান? এই যেই জায়গাটায় দাঁড়িয়ে সভা করছি, আমি আপনাদের জিজ্ঞেস করি একবার সামনের দিকে পেছনের দিকে তাকান্ত, একবার ডান দিকে তাকান্ত, বাম দিকে তাকান্ত, কাদের হাতে তৈরি। আমি মাঝে মাঝে ওই মেলার মাঠ অফিস থেকে ফেরার পথে এই যে আপনাদের বিল্ডিংটা আছে, এখানে বিল্ডিংয়ের ভিতরে দেখবেন একটা ছোট্ট বাজার বসে। দোকানিদের থেকে মাঝে মাঝে জিনিসপত্র আনার জন্য যাই, দোকানদারকে দুঃখ করে বলে, দাদা 18 সালের পরে এই মার্কেটে আর লোক ঢুকে না। 18 সালের পরে ব্যবসায়ীরা এখান থেকে দোকান ফেলে পালিয়ে যাচ্ছে। 18 সালের পরে এই ব্যবসায়ীর জায়গাটা যে আছে, বিল্ডিংগুলো, এগুলোর উপরে বট গাছ, নিচে ছাদ দিয়ে জল চুয়ে পড়ছে। বিল্ডিংটা কারা বানিয়েছে? আমি আপনাদের জিজ্ঞেস করি, বামফ্রন্ট সরকার। তুলসীবতী স্কুলের এই যে সুন্দর বিল্ডিংটা কারা বানিয়েছে? বামফ্রন্ট সরকার। এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি সুন্দর করে সাজিয়েছে,
ভিতরে গেলে দেখবেন একটা মিউজিয়াম করেছে, দেখার মতো মিউজিয়াম। যদি কেউ না গিয়ে থাকেন দেখবেন মিউজিয়ামটা কারা তৈরি করেছে? বামফ্রন্ট সরকার তৈরি করেছে। আর রাজবাড়ির সামনে সুন্দর করে যে পার্কটা কারা বানিয়েছে? এই জায়গাটা কারা বানিয়েছে? বামফ্রন্ট সরকার বানিয়েছে। হ্যাঁ, বিজেপি সরকার আসার পর একটা কাজ হয়েছে, এখানে একটা নেম প্লেট পড়েছে বিপ্লব দেবের নামে, সেলফি পয়েন্ট বলে সবগুলো তৈরি করলো বামফ্রন্ট সরকার। সেলফি পয়েন্ট বানালো সাইনবোর্ড দিয়ে, বিজেপির বিপ্লব দেবের সরকার। এই চলছে গোটা রাজ্য জুড়ে। আমি যদি ভুল বলি, এখানে যারা রিক্সা শ্রমিকরা আছেন, এখানে যারা অটো শ্রমিকরা আছেন, এখানে যারা দোকানিরা আছেন, আমি যদি ভুল বলি আমার আলোচনার পর আমাকে ডাকবেন, আপনাদের সাথে কথা বলতে রাজি আছি। সবগুলো করেছে রাজ্যের বামফ্রন্ট সরকার, আর সাইনবোর্ড লাগাচ্ছে ওই 6 বছরের বিজেপি সরকার। আমি আপনাদের কাছে বলবো, গোটা রাজ্যের চেহারাটা একবার ভাবুন না। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সূর্যমণিনগরের বিশ্ববিদ্যালয় কাদের হাতে তৈরি? রাজ্যের বামফ্রন্ট সরকার। 1987 সাল, আপনাদের নবীন প্রজন্ম যারা অনেকের মনে নাও থাকতে পারে, রাজ্যের মধ্যে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার, শিক্ষামন্ত্রী দশরথ দেব, তৎকালীন ছাত্র যুব নেতারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছেন আমাদের রাজ্যে একটা বিশ্ববিদ্যালয় চাই। আপনাদের জানার জন্য বলছি, আমাদের নেতাদের জিজ্ঞেস করে দেখবেন, আজকে যিনি আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতা মানিক সরকার, উনিও ত্রিপুরা রাজ্যের এসএফআই এর নেতা ছিলেন। এক সময় আমাদের রাজ্যে কংগ্রেস জমানা ছিল বলতে আমার কোনো দ্বিধা নেই। সুকুমার সেনগুপ্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মুখ্যমন্ত্রীর কাছে যখন আমাদের রাজ্যের বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেতারা গিয়েছিলেন, আমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয় চাই, বলছে ছোট রাজ্য, বিশ্ববিদ্যালয় হবে না, আমাদের কলকাতার আন্ডারেই লেখাপড়া করতে হবে। আপনাদের জানার জন্য বলছি, 78 সালে বামফ্রন্ট সরকার আসলো, 87 সালে আগরতলার লেকের পারে কলেজ টিলায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। 1987 সালের 2রা অক্টোবর এ রাজ্যে সবার প্রথম যারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার, তার নাম হচ্ছে লাল ঝান্ডার সরকার, তার নাম হচ্ছে আমাদের রাজ্যে এসএফআই এর লড়াই, ডিওয়াইএফ এর লড়াই। অস্বীকার করতে পারবেন যুব মোর্চার বন্ধুরা? এই বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে সূর্যমণিনগরের বিশাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আমি সব ইতিহাস আপনাদের কাছে বলবো না, আমি আলোচনার শুরুতে বলেছি জীবনের অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। মেডিকেল কলেজ, জিবি হাসপাতালে মেডিকেল কলেজ, আমি দেখতে পাচ্ছিলাম মেডিকেলের ছাত্ররাও কয়েকজন আমাদের কথা শোনার জন্য এসছে। আগরতলা শহরে মেডিকেল কলেজে আজকে রিক্সা শ্রমিকের ঘরের ছেলে ডাক্তার। তুলসীবতী বাজার যে আছে, জিজ্ঞেস করে দেখবেন, এই বাজারে তরকারি বিক্রি করে, তরকারি বিক্রেতার ঘরের ছেলে ডাক্তার। জিজ্ঞেস করে দেখবেন, এখানে মোমো বিক্রি করে, আপনার ছেলে কি করে? বলছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। আমি জিজ্ঞেস করছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, অটো শ্রমিক, অটো দিয়ে আসছিলাম ধলেশ্বর থেকে। আপনাদের কর্মসূচিতে আসার আগে দুপুরবেলা অটো শ্রমিকের সাথে কথা হচ্ছে, জিজ্ঞেস করছিলাম আপনার ছেলে কি করছে? বলছে মেডিকেল কলেজে এমডি করছে, এমবিবিএস পাস করে ওই পিএইচডি করা মাস্টার ডিগ্রি করছে। এরপরে বলছে মাস্টার ডিগ্রি করে বাইরে গিয়ে ডিএম করার স্বপ্ন। এই স্বপ্ন যারা দেখিয়েছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার। 2005 সালে আগরতলা শহরে জিবি হাসপাতালে মানিক সরকারের নেতৃত্বে সর্বপ্রথম যারা মেডিকেল কলেজ তৈরি করেছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার। এই কারণে এসএফআই বামফ্রন্ট সরকারের পক্ষে জয়ধ্বনি দেয়, এই কারণে ডিওয়াইএফআই বামফ্রন্ট সরকারের পক্ষে জয়ধ্বনি দেয়। লেজুর বৃত্তি করার জন্য না, জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য না, ভারত মাতা কি জয় ধ্বনি দেওয়ার জন্য না। এ রাজ্যের ছাত্র যুবদের মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন, এই স্বপ্ন যারা দেখিয়েছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার। আজকে আগরতলা শহরে এই জিবি হাসপাতালে মেডিকেল কলেজে লংতরাই ভ্যালির গরিব ঘরের ছেলে ডাক্তার হচ্ছে। আপনারা জানেন না, কাঞ্চনপুরে আজকে ডিগ্রি কলেজ, লংতরাই ভ্যালিতে ডিগ্রি কলেজ, গন্ডাছড়ায় ডিগ্রি কলেজ। ভাবতে পেরেছেন এ রাজ্যের মানুষ?
আছেন আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতারা, যুব মোর্চার বন্ধুরা বিজেপির নেতাদের কথা শুনে শুনে বাজার গরম করছেন। আপনাদের বলবো, রাজ্যের ইতিহাসটা একটু জানুন। রাজ্যের ইতিহাসটা আমাদের থেকে না, অভিভাবকদের থেকে জানুন। যেই গন্ডাছড়ায় যেতে এখানে আছেন আমাদের সুচিত্রা, এখানে আছেন আমাদের কুমুদরা, উপজাতি অংশের আগামী প্রজন্মের নেতা জানেন। তারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ছাত্র আন্দোলন করার সময় গন্ডাছড়া যেতে হতো। সকাল 6টায় কৃষ্ণনগর থেকে টিআরটিসিতে উঠতে হতো, বিকাল 4টায় গন্ডাছড়া। এও যদি লাগ ভালো থাকে, পরের দিন মিটিং করে তারপরের দিন আবার টিআরটিসিতে উঠতে হতো। সারাদিনে একটা টিআরটিসি, আবার বিকেল 4টায় আগরতলা। 3 দিন লাগতো গন্ডাছড়ায় আসতে এবং যেতে, 3 দিন লাগতো সামনুতে আসতে এবং যেতে, 3 দিন লাগতো কৈলাসহর আসতে এবং যেতে, 3 দিন লাগতো কমলপুরে আসতে এবং যেতে, 3 দিন লাগতো ধর্মনগর আসতে এবং যেতে। আমি জিজ্ঞেস করি, বিজেপির বন্ধুরা যারা বাজার গরম করছেন, এই গন্ডাছড়ায় কলেজ করেছে কারা? মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার। ছামনুর মানিকপুরে স্কুল করেছে কারা? বামফ্রন্ট সরকারের নেতৃত্বে মানিক সরকাররা। লংতরাই ভ্যালিতে কলেজ করেছে কে? বামফ্রন্ট সরকার। আমবাসায় কলেজ করেছে কে? বামফ্রন্ট সরকার। কে ধর্মনগরের মধ্যে অনার্স খুলেছে? বামফ্রন্ট সরকার। অনেকে ভাববেন এই কথাগুলো বলছি কেন? বলছি বন্ধু এই কারণে, অনার্স খোলা মানে ওই গ্রামের একজন ছাত্রকে শুধু লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া না। কলেজ খোলা মানে গ্রামের একজন ছাত্রকে শুধু লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া না। একটা কলেজ খোলা মানে একটা এলাকাকে প্রসারিত করা। একটা কলেজ খোলা মানে অধ্যাপকের চাকরির ব্যবস্থা করা। একটা কলেজ খোলা মানে ক্লারিক্যালে কেরানির চাকরির ব্যবস্থা করা। একটা কলেজ খোলা মানে ওই পিয়নের চাকরির ব্যবস্থা করা। একটা কলেজ খোলা মানে ছাত্ররা যে আসবে যাবে, টমটমের রাস্তা, এই টমটম চালানোর ব্যবস্থা করা। একটা কলেজ খোলা মানে রিক্সা শ্রমিকরা রিক্সা চালিয়ে ছাত্রদের নিয়ে যাবে, ছাত্রদের আনবে, তার জন্য তাদের রোজগার হবে, তার ব্যবস্থা করা। একটা কলেজ খোলা মানে, একটা বিশ্ববিদ্যালয় খোলা মানে ওই এলাকাটার মধ্যে যারা গ্রামীণ মানুষ আছে তারা দুটো ঘর ভাড়া দিতে পারবে, ঘর ভাড়া দিয়ে জীবন রোজগার করতে পারবে। এই এলাকায় কত দোকান চলবে, এই এলাকায় একজন শ্রমিক মানুষ কাজ করার গ্যারান্টি পাবে। এটা হচ্ছে বামফ্রন্ট সরকারের স্বপ্ন। এই স্বপ্ন আজকে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এই স্বপ্ন আজকে ভেঙে খান খান করে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। এই কারণেই আমরা এই উজ্জন্ত চকে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় আপনাদের সামনে মাইক নিয়ে দাঁড়িয়েছি। বন্ধু, একবারও ভাববেন না আমরা বিজেপি সরকারকে ফেলে দেওয়ার জন্য এখানে স্লোগান দিচ্ছি। গণতান্ত্রিক পথে বিজেপি সরকার তৈরি হয়েছে, গণতান্ত্রিক পথে এই সরকার বিদায় হবে। আমরা এই উজ্জয়ন্ত চকে দাঁড়িয়েছি মানুষকে সজাগ করার জন্য, মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে, আমার কথা ছাত্র যুব আন্দোলনের বন্ধুরা ছাড়াও রাস্তার অনেক পথচারী, অনেক রিক্সা শ্রমিক বন্ধু, অনেক অটো শ্রমিক বন্ধু দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই বন্ধু, আজকে গোটা রাজ্যে ঘুরে আমরা আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি না। কথা বললে আমাদের ছাত্র আন্দোলনের বন্ধুরা আক্রান্ত হতে হচ্ছে। আমাদের যুব আন্দোলনের সম্পাদক নবারুণের বাড়িতে 3বার আক্রমণ হয়েছে। আমাদের ছাত্র আন্দোলনের বন্ধু সন্দীপন, তার বাড়িতে কবার আক্রমণ হয়েছে আমিও হিসাব করে বলতে পারবো না। বাড়িতে ভালো করে থাকার ঘর নেই, এই ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে। আমি সবার নাম বলবো না, এখানে অনেক বন্ধুরা আছে যারা এখনো বাড়ি যেতে পারেন না। বিশ্বাস করবেন কিনা জানি না, বাড়িতে থাকতে পারেন না, ঘরে থাকতে পারেন না। সকালবেলা গিয়ে মায়ের মুখ দেখে আসেন, বাবার মুখ দেখে আসেন, আবার 3 দিন পর বাবাকে দেখতে যান, মাকে দেখতে যান। এখানে এমন অনেক বন্ধু আছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র লাল ঝান্ডা করেন বলে, শুধুমাত্র ডিওয়াইফাই করেন বলে রাত্রেবেলা তার পুকুরের মধ্যে বীজ ঢেলে তার স্বপ্নের মাছের পোনাগুলোকে মেরে দিয়েছেন। কি অন্যায়!
তার অন্যায় হচ্ছে রেলের শূন্য পদে চাকরি চাই। তার কি অন্যায়? তার অন্যায় হচ্ছে আগরতলা মেডিকেল কলেজের মধ্যে প্রিন্সিপাল দিতে হবে। তার কি অন্যায়? আগরতলা 24টা ত্রিপুরা রাজ্যের 24টা কলেজের মধ্যে 18টা কলেজে প্রিন্সিপাল নাই, প্রিন্সিপাল দিতে হবে। তার কি অন্যায়? তার অন্যায় আগরতলা শহরের যে স্কুলগুলো আছে বিদ্যাজ্যোতি প্রকল্পে গরিব ছাত্রদের থেকে ফি নেওয়া চলবে না, মিছিল করছে বলে তার দোকানি রবার বাগান ব্লকের থেকে লোন নিয়ে করেছিল, এই রবার বাগানটা চালিয়ে সারখার করে দিয়েছে। রবার বাগানটা যখন দাউ দাউ করে জ্বলছে, বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে এরকম বন্ধু বসে আমার কথা শুনছে, তার বাবা রবার বাগানের সামনে হার্ট অ্যাটাক করে মারা গেছে। একদিকে রবার বাগান দাউ দাউ করে জ্বলছে, আরেকদিকে তার বাবার শবদেহ নিয়ে তাকে পোস্টমর্টেম করার জন্য হাসপাতালে যেতে হয়েছে। এ হচ্ছে আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা কথাও আমি বানিয়ে বলছি না। আমাদের বন্ধুরা আজকে উজ্জয়ন্ত চকে যারা মিছিলে এসছেন, আমাদের কথা শুনছেন, তাদের ছবি যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়, রাত্রেবেলা টেলিফোনে ধমক, তুমি কেন অমল চক্রবর্তীর বক্তৃতা শুনেছ? আমি জিজ্ঞেস করি, পুলিশের কাছে গিয়ে মিথ্যা মামলা, থানায় গিয়ে মিথ্যা মামলা, পুলিশের বড়বাবুদের মধ্যে কেউ কেউ আছেন রাত্রে দরজায় গিয়ে নক করে তার নামে মিথ্যা মামলা সাজায়। কি অপরাধ? না, অপরাধ হচ্ছে এসএফআই এর প্রোগ্রামে বক্তৃতা শুনেছে। এ হচ্ছে আজকের রাজ্যের গণতন্ত্র, এ হচ্ছে আজকের রাজ্যের পরিস্থিতি। আপনি বাড়ি থেকে বেরোলে বাড়ি যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। খবরের কাগজ খুলবেন, সাংবাদিক আক্রান্ত। খবরের কাগজ খুলবেন, ক্লাস 6-এর মেয়ের পড়ুয়া র্যাপ্ট হয়ে যাচ্ছেন, বাবা মা কপাল থাপড়াচ্ছেন। হাসপাতালে রোগী ভুল চিকিৎসার কারণে মৃত্যু হচ্ছে, তার নামে উল্টো পুলিশের মামলা। আপনি নেগোসিয়েশনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি ব্লক অফিসে গেছেন টেন্ডার জমা দেবেন, আপনি টেন্ডার জমা দিলে বাড়িতে আপনার বাবাকে ধরে নিয়ে চলে যাবে, মুক্তিপণ দাবি করবে, টেন্ডার ফর্মটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। টেন্ডার ফর্ম নিতে হবে না, যেই অফিসে টেন্ডার হয় এই অফিসে আপনি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট করার জন্য ফর্ম আনতে যেতে পারবেন না। আজকে খবরের কাগজে দেখছিলাম, খোয়াইয়ের একজন বন্ধু অফিসে যাচ্ছেন, অফিসিয়াল কাজে, তাকে গুন্ডারা ধরে নিয়ে গেছেন, বলছে ওই ফর্মটা ফেরত দিয়ে যাও। সে বলছে কিসের ফর্ম? আমি তো জানি না। বলছে কন্ট্রাক্টারি করা যাবে না। বলছে আমি তো কন্ট্রাক্টারি করতে আসিনি, আমি আপনাদের কাছে জানার জন্য বলছি। গুন্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আজকে আমাদের হাতের, আমাদের রাজ্যের দায়িত্ব মানবেন আপনারা? ওই যারা এই ক্ষুদিরামের ওই যে বেদিটা আছে, ক্ষুদিরাম দাঁড়িয়ে আছে, একবার বিদায় দে মা গান গাইতে গাইতে ফাঁসি কাস্টে ঝুলেছিলেন। স্বপ্ন ছিল ভারতবর্ষ স্বাধীন হলে সবার লেখাপড়ার গ্যারান্টি হবে, রিক্সা শ্রমিকের ছেলের চাকরি হবে, কৃষকের ঘরের মেয়ে ভালো বিবাহ হবে, শ্রমিকের ঘরের ছেলে দুবেলা দুমুঠো খেতে পারবে। এই কারণে ক্ষুদিরামদের ছবি আজকেও আগরতলায় রাজবাড়ির সামনে জল করে। এই ক্ষুদিরামের মূর্তিকে সামনে রেখে যারা আনন্দ করতে এসছেন, যারা মোমো খাচ্ছেন, যারা চানাচুর খাচ্ছেন, তাদের কাছে আমি বিনয়ের সহিত আবেদন করব, হ্যাঁ বন্ধু, আনন্দ করবেন, ফুর্তি করবেন। আগরতলা শহরে শারদ উৎসব আসছে, মহালয়া আসছে, নিশ্চয়ই আনন্দ করবেন, মিছিলে হাঁটবেন, ওই পূজা দেখবেন, প্যারাডাইজ চৌমুহনীতে গিয়ে দুর্গা পূজার ভাসান দেখবেন, অন্যায় কিছু না তার মধ্যে। কিন্তু একবার ভাববেন না 10,323-এর বন্ধু যারা প্রায় প্রতিদিন আত্মহত্যা করছে, 10,323-এর ঘরের বন্ধুগুলো যারা প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, 10,323-এর ঘরের বন্ধুগুলো প্রতিদিন তার স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে আছে, দুমুঠো রোজগার করে সন্তানের জন্য একটা দুধের শিশি কিনতে পারবে কিনা, এই 10,323-এর জন্য আপনি একবার আওয়াজ তুলবেন না? আপনারা একবার আওয়াজ তুলবেন না? আমাদের রাজ্যের হাজার হাজার যুবক যুবতী যারা চাকরির ইন্টারভিউ দিয়ে বসে আছে, স্বপ্ন দেখছে একটা চাকরি হলে পরে যেই রিক্সা শ্রমিক বাবাটা তাকে তার মায়ের ওই একবারই সোনার হার বন্ধক দিয়ে কলেজে পড়িয়েছিল, সে একটা চাকরি পেলে এই সোনার হারটা
আবার মহাজন থেকে ছুটিয়ে এনে রিক্সাটা বাদ দিয়ে এই সন্তানকে নিয়ে অফিসে যাবে, এই স্বপ্ন দেখার অধিকার নেই? তাদের জন্য আপনারা লড়াই করবেন না? তাদের জন্য আপনারা রাস্তায় নামবেন না? এই দাবি তো ডিওয়াইএফ এর দাবি না, এই দাবি তো নবারুণের দাবি না, এই দাবি তো আমাদের ওই সন্দীপনের দাবি না, এই দাবি আমাদের এখানে যারা কয়েকশো যুবক যুবতী বসে আছে তাদেরও দাবি না। এই দাবি হচ্ছে এই রাজ্যের হাজার হাজার ওই লক্ষ লক্ষ বঞ্চিত যুবক যুবতীর দাবি, বঞ্চিত মানুষের দাবি। আমি যেই আলোচনা করে ইতি টানতে চাই, অনেক ব্যঙ্গ হয়েছে, বামফ্রন্ট সরকার নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে। আমরা নাকি ঠিকঠাক চাকরি দেই না, আমরা নাকি চাকরি নিয়ে কোর্টে হেরে যাই। কি বলেছিলাম আমরা? আমাদের মানিক সরকাররা কি বলেছিল? আমি কথা বাড়াবো না। আমাদের মানিক সরকাররা বলেছিল, হ্যাঁ আমরা চাকরি দিতে চাই তাদের, হ্যাঁ আমাদের সব মেধা দিয়ে চাকরি দিলে হবে না। মেধা কাদের জন্য? এই যে রিক্সা শ্রমিক বাবাটা আমার কথা শুনছেন, তার ঘরের ছেলে হয়তো বা আড়ালিয়া স্কুলে পড়ে, আবার আগরতলা শহরের একজন অধ্যাপক, মাও অধ্যাপক, তার ঘরের ছেলে দিল্লি পাবলিক স্কুলে পড়ে। দিল্লি পাবলিক স্কুলে যে পড়ে, সে 10টা প্রাইভেট মাস্টার, রিক্সা শ্রমিকের ঘরের সন্তান, প্রাইভেট মাস্টার দূরের কথা, স্কুলে যাওয়ার সময় পান্তা ভাত খেয়ে স্কুলে যেতে পারে না, টিফিন বক্স কি জিনিস জানে না, স্কুলের ব্যাগ কি জিনিস জানে না, ওই তাকে পায়ে ময়ে দাঁড়িয়ে স্কুলে যেতে হয়। লেখাপড়া করে সেও মাধ্যমিক পাশ করেছে, অধ্যাপকের ছেলেও মাধ্যমিক পাশ করেছে। আমি অধ্যাপকের ছেলের বিরুদ্ধে না, রিক্সা শ্রমিকের ছেলের পক্ষে না। আমাদের বামফ্রন্ট সরকার বলেছিল, নিশ্চয়ই ওই যার মেধা আছে, যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেই মেধাবী ছাত্রের জন্য আমরা আলাদা নম্বর রাখবো, তাকে বেশি নাম্বার দেব, কিন্তু একটা নম্বর কি আমরা রাখবো না রিক্সা শ্রমিকের ঘরের সন্তানের জন্য, যে হলুদ বাটা দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে যায়, যে শিমের বিচি ভাজা খেয়ে, কাঁঠালের বিচির ভাজা খেয়ে, শুধুমাত্র বাড়ির একটু সবজি খেয়ে পরীক্ষা দিতে যায়, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, তার জন্য আমরা একটু আলাদা করে নম্বর রাখবো। এটার নাম দিয়েছিল তারা নিড বেস। যার চাকরি দরকার তার জন্য আলাদা একটা নাম্বার আমরা দেব। বামফ্রন্ট সরকার বলেছিল মেধার জন্য আলাদা নাম্বার, নিডের জন্য আলাদা নাম্বার, গরিবের জন্য নাম্বার থাকবে। এই রাস্তার উপর আপনাদের জানার জন্য বলছি, বামফ্রন্টের আমলে ওই যারা তরকারি নিয়ে তরকারি বিক্রি করত, তাদের ঘরের ছেলে মাস্টার, মানুষের বাড়িতে বাসায় কাজ করে তার ঘরের ছেলে ডাক্তার। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে আছে 10,323 চাকরি ছাড়ার পর ওই আমার পরিচিত একজন বৃদ্ধ বাবা 62 বছরের অফারটা হাতে নিয়ে আমার সাথে দেখা করতে এসে চোখের জল ফেলতে ফেলতে বলছে, আমার কন্যা চাকরি পেয়েছে, বিএ পাশ করে ওই একটা নার্সিংহোমে আয়ার কাজ করে চাকরি পেয়েছে। এই অফারটা নিয়ে যখন আমার কাছে এসছে, তার এই অফারটা চোখের জলে ভিজে নষ্ট হয়ে যাবার জোগাড়। বাবা কি করে জানেন তো? মরচৌনি বাজারের রাস্তায় তরকারি বিক্রি করে। বামফ্রন্ট সরকার তাদের পক্ষে ছিল। আমি এই ডিওএফ এর এসএফআই এর মিছিলে দাঁড়িয়ে আবারও ঘোষণা দিতে চাই, রাজ্যে যদি আবার বামফ্রন্ট সরকার তৈরি হয়, বামফ্রন্ট সরকার আবার তাদের পক্ষে থাকবে, আবার গরিবের পক্ষে দাঁড়াবে। না বন্ধু, আমরা মেধার বিরুদ্ধে না, আমরা অধ্যাপক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে না, আমরা তাদের জন্য আলাদা নম্বর আর গরিবের জন্য আলাদা নম্বর রাখতে চাই। তার জন্য যদি আমাদের আইনি লড়াই করতে হয়, তার জন্য যদি আমাদের নিয়ম সংশোধন করতে হয়, আমরা আবারও নিয়ম সংশোধন করার জন্য ডিওয়াইএফআই দাবি রাখবো, এসএফআই দাবি রাখবো। আর মনে রাখবেন, পলাশ বলছিল দয়া দেখিয়ে বিজেপি সরকার কোনো কাজ করবে না, তাদের কাছে আবেদন নিবেদনের মধ্য দিয়ে কোনো কাজ হবে না। লড়াই হচ্ছে একটা রাস্তা, আন্দোলনই হচ্ছে একটা রাস্তা। ভয় অনেক হয়েছে 6 বছর ধরে, অনেক ডর দেখানো হয়েছে, বাড়ি আক্রমণ হয়েছে, পুকুরে বিষ পড়েছে, রবার বাগান চালিয়ে দেওয়া হয়েছে, আপনার ঘরের মাকে আক্রমণ করেছে, আপনার ঘরের স্ত্রীকে আক্রমণ করেছে,
আপনার বাড়ি ঘরে জ্বালিয়ে দিয়েছে, আপনার কন্যাকে অপমান করেছে। আর নয় বন্ধু, এবার ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। চলুন এই এসএফআই ডিওয়াইএফআই এর এই পক্ষকাল ব্যাপী যে কর্মসূচি, এই পক্ষকাল কর্মসূচি থেকে ওই আগামী 30 তারিখ মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি দেওয়ার কর্মসূচি, এই চিঠি যাতে শুধু নবারুণ এবং পলাশ থেকে না যায়, এই চিঠি যাতে শুধু অরিন্দম কিংবা গৌতম থেকে না যায়, এই চিঠি যেমন শুধুমাত্র আমাদের কয়েকজন শান্তনু কিংবা অসীম থেকে না যায়, আমাদের রাজ্যের পাড়ায় পাড়ায় যে আপনাদের ইউনিট কমিটি আছে, পাড়ায় পাড়ায় যে লোকাল কমিটি আছে, আজকে হচ্ছে 22 তারিখ, আরো 8 দিন সময় আপনাদের কাছে আবেদন করব প্রাক্তন যুব আন্দোলনের একজন বন্ধু হিসাবে। বন্ধু, চলে যান আপনারা পোস্ট অফিসে, গিয়ে এখান থেকে পোস্টকার্ড কিনুন, ইনল্যান্ড লেটার কিনুন, স্টাম্প কিনুন, আমাদের ইউনিটের বন্ধুদের কাছে পৌঁছে দিন। আমাদের সেন্টার থেকে চিঠির বয়ান করে ইউনিটে পৌঁছে দিন। ইউনিটের বন্ধুদের বলুন তাদের পাড়ার মানুষদের নিয়ে চিঠি নিয়ে ওই 30 তারিখ যাতে পোস্ট অফিসের মধ্যে চিঠি ফেলার যে কর্মসূচি, এই কর্মসূচি যাতে গোটা রাজ্যে সারা ফেলতে পারে, বলতে আমার কোনো দ্বিধা নেই। পোস্ট অফিসও এখন সব জায়গায় নেই, পোস্ট অফিসও এখন বন্ধ, সব জায়গায় পোস্ট অফিস পাবেন না। প্রয়োজনে লাইন ধরে হেড পোস্ট অফিসে চলে আসুন, চিঠি ডাক বাক্সে ফেলুন, মুখ্যমন্ত্রীকে সজাগ করার চেষ্টা করুন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেগে নেই। যদি ওই আপনারা চিঠির পাহাড় মুখ্যমন্ত্রীর অ্যাড্রেসে পাঠিয়ে মুখ্যমন্ত্রীর ঘুম থেকে, কম্বকর্ণের ঘুম থেকে মুখ্যমন্ত্রীকে জাগাতে পারেন, আপনারা আগামী দিনের দায়িত্ব পালন করবেন। আগামী দিনে আপনারা দায়বদ্ধ নাগরিকের দায়িত্ব পালন করবেন। যেই ক্ষুদিরামকে পেছনে ফেলে আপনারা এখানে সভা করছেন, এই ক্ষুদিরামের প্রতি সম্মান মর্যাদা দেখাতে পারবেন। যেই স্বপ্নের উজ্জয়ন্ত চক, যেই স্বপ্ন মানিক সরকাররা দেখেছিলেন, এই উজ্জয়ন্ত চকে দাঁড়িয়ে যে সভা করছেন, যেই স্বপ্নকে আবার আপনারা পূরণ করতে পারবেন। তাই আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের চোখে মুখের যে স্বপ্ন, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন, এই রাজ্য থেকে বিজেপিকে হটিয়ে আবারও রাজ্যের মধ্যে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করা, দেশের মধ্যে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করা, এই গণতান্ত্রিক বাতাবরণের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিওয়াইএফ এর, এসএফআই এর আন্দোলন কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা না, এক সূত্রে বাঁধা। তাই 30 তারিখের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি ফেলার কর্মসূচি এবং আপনি আগামী পৌরসভার নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সেই কর্মসূচি এক এবং এক সূত্রে বাঁধা। আপনি 30 তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কর্মসূচি এবং আপনার এলাকায় আগামী দিনে লাল ঝান্ডাকে তুলে ধরতে পারবেন কিনা, লাল ঝান্ডার অফিসটাকে আপনার এলাকায় খুলতে পারবেন কিনা, এটা এক এবং এক সূত্রে বাঁধা। তাই আপনাদের কাছে আহ্বান করব, আগামী 30 তারিখ চলুন আমরা সবাই মিলে, শুধু ডিওয়াইএফআই যারা করেন তারা না, যারা ডিওয়াইএফআই এর বক্তব্যকে সমর্থন করেন, আমাদের কথাকে সমর্থন করেন, তারাও ওই একটা খাম কিনুন, একটা ইনল্যান্ড লেটার কিনুন, আমাদের এই 3 দফা দাবি লিখে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে দিন। মুখ্যমন্ত্রীর ঘুম বাগানের দায়িত্ব নিন, আমাদের রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধারের দায়িত্ব নিন। আমাদের রাজ্যের ওই 18 সালের আগে যে সুন্দর পরিবেশ ছিল, সেই পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব নিন। এই শপথ আপনারা এখান থেকে নিয়ে যাবেন, পাড়ায় পাড়ায় গিয়ে আরো হাজার হাজার যুবকের সাথে সংযোগ তৈরি করবেন, ওই নেটওয়ার্ক তৈরি করবেন। এই নেটওয়ার্ক তৈরি করে আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনারা কঠোর পরিশ্রম করবেন। আপনাদের সাথে আমরা থাকব, গোটা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন থাকবে, গোটা রাজ্যের মানুষ থাকবে, গোটা রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা আগামী দিনে এগোবেন, রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ, টিওয়াইএফ জিন্দাবাদ।